গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। আবার অনেক দিন পরে আমরা একটা মনসুন রাইডে বেরোচ্ছি। আজকে আমি আর বাবাই একসঙ্গে যাচ্ছি। আজকে আগেরবার তোমরা দেখেছো জয়পুর রাইডটা তোমরা। তো আজকে কিন্তু আমরা ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম 5টার সময় বেরোবো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো মোটামুটি সব কিছু রেডি করে বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেল। অলমোস্ট এখন প্রায় 6টা 15 বাজে। তো আমরা মধ্যমগ্রাম থেকে স্টার্ট করব। তো অলরেডি সব সেট আপ রেডি হয়ে গেছে, পুরো লাগেজ সেট আপ। একটা টেল ব্যাগ নিয়েছি, হেলমেট রেডি আছে। তো এই মুহূর্তে বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সো গুড মর্নিং গাইস, আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। এই যা স্টার্ট করব। জয় মা দুর্গা। চল আসলাম, সাবধানে থাকিস, ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। ওহ ও, দাঁড়াও, ব্যাগটা নেওয়া হয়নি। ব্যাগটাই নিতে ভুলে গেছিলাম, এটা না নিলেই কেলেঙ্কারি হয়ে যেত। বাবাই ভালো সময় মনে করলো। তো এই মুহূর্তে আমরা বেরোলাম মধ্যমগ্রাম থেকে। তো আজকের ডেস্টিনেশন পুরুলিয়া। আবার অনেক দিন পরে বাবাই আর আমি আজকে একসঙ্গে বেরোলাম। তো এখন আগে প্রথমে ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করে তারপরে অ্যাকচুয়ালি আমি দেখছিলাম দুটো ডেস্টিনেশন দেখাচ্ছে। একটা হচ্ছে ভায়া NH-19 দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে, আর একটা দেখাচ্ছে কোলাঘাট হয়ে। তো দেখি আগে ওই দিকটা যাই, তারপরে ডিসাইড করব কোন দিক দিয়ে যাব। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম বিবেকানন্দ সরণি দিয়ে। অ্যাকচুয়ালি এই ট্রিপটা অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে যা হচ্ছিল না। অ্যাকচুয়ালি এটা আমাদের প্ল্যান ছিল, এটা আমরা করব হচ্ছে 15ই আগস্ট। 14ই আগস্ট অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল। তো সামহাও প্রাইভেট সেক্টর, বুঝতেই পারছো যে ছুটি ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। আর যেহেতু আমি সেলসে আছি, 15ই আগস্টটা আমাদের জন্য খুব একটা ভাইটাল ডে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করছি। পৌঁছে গেছি মাইকেলনগর। এখান থেকে ফুয়েল আপটা করে নেব। ফুয়েল আপটা করে নিয়ে তারপরে ইউটার্ন নিয়ে যাব, কারণ এদিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে কোথাও আর তেল ভরার জায়গা পাবো না। এখান থেকেই করে নিই। আগেরবার যখন জয়পুর গেছিলাম তখন তেলের খুব ক্রাইসিস ছিল, তো এখান থেকে তেল দেয়নি তখন। তো দেখি আজকে কী পজিশন থাকে। তো একটু ফুয়েল আপ করে নিই, ফুয়েল আপ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বিরাটি। দেখতে পাচ্ছ বাদিকে মেট্রোর কাজ চলছে জোর কদমে, বাট এই মেট্রোর কাজ চলার জন্য রাস্তার অবস্থা মারাত্মক খারাপ। যেহেতু সকালবেলা বলে এখনও অতটা জ্যাম নেই, কিন্তু এখানে প্রত্যেক দিন এই কিছুক্ষণ পর থেকেই যখনই অফিস টাইমের রাস্তা চালু হবে, এখানে কিন্তু মারাত্মক জ্যাম হবে। কিছু করার নেই, কিছু ভালোর জন্য কিছু খারাপ জিনিস সহ্য করতে হয়। গাড্ডা ফাড্ডা হয়ে জল জমে আছে, কী অবস্থা। সরকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু কোনো রকম কোনো রাস্তাঘাটের কোনো পরিবর্তন নেই। তো এই মুহূর্তে আমরা নিয়ে নিলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। সকালের ওয়েদার খুব প্লেজেন্ট আছে, অনেক দিন পরে আজকে সকালবেলা বেরিয়েছি, বেশ ভালো। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এখন হয়েছে, এই ফ্লাইওভারটা এখন হয়ে গেছে মর্নিং ওয়াকের জায়গা, কারণ বড় গাড়ি তো ওঠে না এখানে, কাজে কোনো চাপ নেই। এখন
ঘড়িতে বেজে গেল 7টা। জাস্ট আমরা পৌঁছলাম বেলঘড়িয়া এক্সপ্রেস, এখনও দক্ষিণেশ্বরে পৌঁছই। তবে খুব ভালো লাগছে, আজকে খুব দারুণ একটা রাইড হবে বহুদিন পরে। লাস্ট আমি আর জোজো গেছিলাম বাঁকুড়া জয়পুর ফরেস্ট, তখন মারাত্মক গরম ছিল, তখন বাবাই যায়নি। আজকে আমি আর বাবাই বেরিয়েছি, যেহেতু আমরা বাইকে রাইড করি সেই জন্য 3 জন তো একসঙ্গে পসিবল হয় না। তো কোনো রাইডে আমার সাথে জোজো থাকে আর কোনো রাইডে আমার সাথে বাবাই থাকে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। বাদিক থেকে নতুন ব্রিজের রাস্তাটা চলে যাচ্ছে, বাট ওটাতে তো বাইক অ্যালাউ নেই, আমরা বালি ব্রিজ হয়েই যাব। ডান দিকে চলে গেল দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের রাস্তা, আমরা সোজা নিলাম বালি ব্রিজ। ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির। তো এই মুহূর্তে কিন্তু গঙ্গা দেখে যেটা মনে হচ্ছে জোয়ার রয়েছে, প্রচুর জল। ব্রিজটাও মেরামতির কাজ চলছে, অনেক পুরনো ব্রিজ কিন্তু খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। এটা বাদিকে চলে যাচ্ছে লিলুয়ার দিকে, বেলুড় আর লিলুয়া এদিকেই পড়বে, বেলুড় ক্রস করে লিলুয়া। আমরা সোজা নিয়ে নিলাম। সব রাস্তা খারাপ নয়, কিছুটা প্যাচ একটু খারাপ। হাই রোডে উঠে গেলে আশা করি রাস্তা ভালোই থাকবে, কোনো অসুবিধা হবে না। তো একবার দাঁড়িয়ে একটু দেখে নিলাম, কারণ অনেকগুলো রুট আছে এখান থেকে। একটা হচ্ছে বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে যাওয়ার, ওই রুটটা অনেকটা লম্বা। তো আমি যাব কোলাঘাট হয়ে, তো ওই জন্য কোলাঘাটের রাস্তাটা নিলাম। এইদিকে রাস্তাটা ভালো এবং অনেক তাড়াতাড়ি যেতে পারবো। তো এই মুহূর্তে আমরা খড়গপুর হয়ে এখান থেকে যাব। তো আমার পুরুলিয়া আমি এর আগে গেছি, কিন্তু বাইক কার গেছি, এবার বাইক নিয়ে এবার প্রথম। তো ওই জন্য রাস্তা একবার দেখে নিলাম যে কোনটা দিয়ে সুবিধা হবে। কোলাঘাটে এখান থেকে সোজা একদম কোলাঘাট যাব, তার আগে দাঁড়াবো না। কোলাঘাটে একটা ব্রেকফাস্টের জন্য ব্রেক নেবো, নিয়ে সোজা আবার এগিয়ে যাব। কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। সামনে আসছে টোল গেট আর 1 কিলোমিটার। তো এই মুহূর্তে আজকের দিনের প্রথম টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা। বাদিক দিয়ে বেরিয়ে যাব। এই মুহূর্তে আমরা ক্রস করলাম ডানকুনি টোল প্লাজা, আজকের আমাদের প্রথম টোল প্লাজা। এতক্ষণ বেশ রাশ ছিল। এরকম হাইওয়ে হবে তাহলেই তো গাড়ি চালিয়ে মজা। এই মুহূর্তে আমরা পৌঁছেছি এখন রাঘবপুর। বাড়ি থেকে অলমোস্ট 40 কিলোমিটার চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম দেউলডি। এখান থেকে কোলাঘাট আর 13 কিলোমিটার। ঘড়িতে বাজে 8:15। বাট দুই একটা জায়গায় NH-16 দুই একটা জায়গায় বড় বড় গাড্ডা আছে। তো যারা এইদিকে আগামী দিনে বাইক নিয়ে আসছো একটু সাবধানে তারা, আমি বলবো, চালাবে। তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু বর্ষার জন্য ছোট বড় পটহোলস কিন্তু হয়েছে। খড়গপুর এখান থেকে 59 কিলোমিটার। তো দেখে বুঝতেই পারছো যে এরকম বেশ কিছু জায়গায় কিন্তু এরকম পটহোলস হয়েছে।
তো একটু সাবধানে চালানোটাই বেটার, বাট ওভারঅল ঠিক আছে। এটা হবেই, এত হেভি যানবাহন চলাচল করে এই রাস্তার উপর দিয়ে, তার মধ্যে বর্ষা গেছে, তো সেই জন্য রাস্তাটা একটু খারাপ হয়েছে, বাট খুব একটা প্রবলেম না। সেই পরিচিত কোলাঘাট, সেই কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি এখান থেকে দেখা যাচ্ছে। এখানে নদীতে পলি তোলার কাজ চলছে। এখানে একটুখানি বাদিকটায় দাঁড়াবো, একটা সুন্দর শর্ট ছবি নেব। আমরা এই মুহূর্তে একটু দাঁড়ালাম কোলাঘাটের রূপনারায়ণ সেতুর ওপরে, এখানে কিছু ফটোগ্রাফি করলাম। এবার এখান থেকে আমরা এগোবো। অলমোস্ট 8:20 বেজে গেছে। এবার সামনে ব্রিজটা থেকে নামবো, নেমে দাঁড়াবো একটা কোথাও ব্রেকফাস্ট করার জন্য। এখানে কি পাওয়া যাবে? তো এই মুহূর্তে আমরা দাঁড়ালাম রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি এখান থেকে একটু ব্রেকফাস্ট করি, চা ফা খাই, খেয়ে তারপরে আবার রওনা দেব। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কোলাঘাট, এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। কিছুক্ষণ লাগেনি, 30-40 মিনিটের মধ্যেই চলে এলাম। তো ব্রেকফাস্টে আমরা কি নিয়েছি সেটা একবার দেখা। ব্রেকফাস্টে আমরা নিয়েছি আলুর পরোটা, তার সঙ্গে চানা, আর তার সঙ্গে দই, তাই তো? ভালোই সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর কাঁচার থালার মধ্যে, বেশ ভালো লাগছে দেখতে। এবং আলুর পরোটাটা দেখে বাবাই প্রথমেই ভয় পেয়ে গেছে, ভাবছে যে এতটা খেতে পারবে কিনা। বা খেয়ে নিতে হবে, কারণ এরপরে লাঞ্চ করতে করতে অনেক দেরি হবে। তো আমরা কোলাঘাটে রয়েছি, কোলাঘাটের রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে আবার দেখা হবে। বেশ দূর আমরা এই মুহূর্তে ব্রেকফাস্ট ছাড়লাম কোলাঘাটে রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বেশ এবার ভালো রোদ উঠে গেছে, এতক্ষণ আমরা বেশ এনজয় করছিলাম রাইডটা। এবার জানি না কতটা রোদ হবে। বাবাই অলরেডি সানগ্লাস করে নিয়েছে, কিন্তু আমার সানগ্লাসটা আনা হয়নি, এটাই হয়ে গেছে গন্ডগোল। তো যাই হোক, চলো এখান থেকে বেরোই, বেরিয়ে সামনে তোমাদের সাথে দেখা হবে একদম মোটো ব্লগিংয়ে। বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে, গন্তব্য পুরুলিয়া। তো গুগল বলছে এখান থেকে এখনও 5 ঘন্টা 52 মিনিট লাগবে, 235 কিলোমিটার। দেউলিয়া বাদিকে সোজা গেলে খড়গপুর। আমরা আজকে স্টে করব পুরুলিয়াতে পাতালঘর, খুব সুন্দর একটা জায়গা। তো ওখানে তোমাদের গিয়ে দেখাবো। তবে হোটেলে ফোন করে বলতে হবে, কারণ ওনাদেরকে জানাতে হবে লাঞ্চ করবো কি না। কারণ আমাদের এখান থেকে 5 ঘন্টা 6 ঘন্টা অলমোস্ট দেখাচ্ছে, 5 ঘন্টা 47 মিনিট। তো এখন বাজে অলরেডি 9টা। তো আমাদের পৌঁছতে তো আমার যেটা মনে হয় 3টে 3:30 তো বাজবেই। 3:30তে গেলে ওনারা লাঞ্চ দেবেন কি না সেটা একটা ব্যাপার। তো দেখা যাক। সত্যি অসম্ভব সুন্দর কিন্তু লাগছে, দারুণ দারুণ রাস্তা। এখান থেকে বিশাখাপত্তনম 801 কিলোমিটার, সেই লাগছে রাস্তাটা, সেই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বর্ষাকালে এই একটা জিনিস খুব ভালো লাগে, যে বর্ষাকালে এত সুন্দর চারিদিকটা সবুজ হয়ে থাকে। কারণ এখন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা চলছে, একদম সবুজ। চেন্নাই এখান থেকে 1593 কিলোমিটার। এই
এই সোজা এই রাস্তাটাই কিন্তু কানেক্ট করছে চেন্নাই। তো এরপরে একটা ইচ্ছা আছে যে বাইক নিয়ে ভাইজ্যাগ ট্যুর হবে, সব হবে আস্তে আস্তে। তবে এখানে কিন্তু দেখলাম স্পিড ক্যাম্প বসানো আছে কিছু জায়গায় জায়গায়। এখানে তো কোনো ধরার ব্যাপার নেই, এখানে ফোনে মেসেজ চলে আসবে। আমার এই NH16-এ আমার এটা প্রথম রাইড। এর আগে আমি কোলাঘাট এসেছি বা দীঘা গেছি, বাট কোলাঘাটের পরে এইদিকে কিন্তু বাইক নিয়ে কোনো দিন আসিনি। প্রথম একবার যখন যাই তখন আমরা ট্রেনে গেছিলাম চক্রধরপুর এক্সপ্রেসে, তারপরে সেকেন্ড টাইম বাই রোড গেছিলাম কারে, আর দিস ইজ দ্য থার্ড টাইম আমার পুরুলিয়া। এটা 3 নম্বর বার। এবার 3 নম্বর বার যাচ্ছি আমি আর বাবাই। এর আগে আমরা অনেকবার প্ল্যান করেছিলাম পুরুলিয়া আসার, কিন্তু কখনও পুরুলিয়াটা দার্জিলিং হয়ে গেছে এবং কখনও পুরুলিয়াটা কালিম্পং হয়ে গেছে, কিন্তু পুরুলিয়াটার পুরুলিয়া হয়নি। কিন্তু এবার আমরা ডিসাইড করেছিলাম যে পুরুলিয়া মানে পুরুলিয়াই। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুদিনের জন্য তো নর্থ বেঙ্গল সম্ভব না 2 দিনের ছুটিতে। তো ওই জন্য কাছাকাছি পাহাড় দেখার ইচ্ছা মানে হচ্ছে আমাদের পুরুলিয়া। সুন্দর NH16 রাইডের একটা আলাদাই মজা হচ্ছে। বালেশ্বর এখান থেকে 160, মেদিনীপুর 45। অবভিয়াসলি এরপর একটা পুরী অবশ্যই হবে বাইকে। একটু সময় নিয়ে যেতে হবে, কারণ পুরী আমি সেই ছোটোবেলায় গেছি, তারপরে যাওয়া হয়নি। বাবাইও বহু বছর আগে গেছে, তো পুরীটা যাবো আমরা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা জিনিসই খারাপ লাগে, সেটা হচ্ছে যে যেহেতু বাইক দুজনের বেশি আসা যায় না। রোজও বড় হয়ে গেছে, একবার নিয়ে গেছিলাম ওকে দার্জিলিং, বাট এখন না পসিবল না কোনোভাবেই। এক তো বড় হয়ে গেছে, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ট্রাফিক রুলসের বাইরে যে 3 জনকে নিয়ে চলা। ছোটো বাচ্চা থাকলে তখন একরকম ব্যাপার হয়, বাট এখন বড় হয়ে গেছে। বাট আমরা আসবো, ও বাড়িতে থাকে, এটা খুব খারাপই লাগে। অল্টারনেটিভ করতে যার জন্য কোনো সময় বাবাই আসে, কোনো সময় জোজো আসে। তো ওরও খুব ইচ্ছা যে একবার নর্থ বেঙ্গল ও যাবে আমার সাথে বাইকে করে। তো ওকে একবার নিয়ে যাব নিশ্চয়ই। যেহেতু আমি অ্যাকচুয়ালি বলতে গেলে সোলো রাইড, সোলো মানে আমি আর আমার ওয়াইফ। কোনো গ্রুপ রাইড আমরা আজ পর্যন্ত কোনোদিন পার্টিসিপেট করিনি। জানি না ভবিষ্যতে হয়তো বলবো কারোর সাথে যদি সেরকম সুযোগ সুবিধা হয়। বাট হ্যাঁ, গ্রুপ ট্যুর করলে তখন হয়তো দুজনকে একসঙ্গে নিয়ে যাওয়া যেতে পারে। এখনো 214 কিলোমিটার। কি অসাধারণ লাগছে আজকে, এত সুন্দর ওয়েদার। মানে গরম আছে, গরম নেই বলবো না, কিন্তু খুব সুন্দর। কিন্তু একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে, মাঝে মাঝে রোদ উঠছে। খড়গপুর এখান থেকে আর 7 কিলোমিটার।
রাস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, সুন্দর করে ঘাস কাটিং হচ্ছে। রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে যে রাস্তাটাকে মেনটেন করা হয়। তো পুরুলিয়াতে আমাদের স্টে হবে 2 দিন, আজকে নাইট আর কালকে নাইট। পরশু দিন আমরা আবার ফিরে আসবো। আজকের দিনটা আর কিছু হবে না, কালকে সকাল থেকে বেরোবো, সাইট সিন করবো, সারাদিন সাইট সিন করবো। আজকে দেখা যাক বিকেলে গিয়ে কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি, যদি বিকেলে কিছুটা বেরোনো যায়। তো খড়গপুর এখান থেকে আর 4 কিলোমিটার, আমরা অলমোস্ট পৌঁছে গেলাম খড়গপুর। বাড়ি থেকে 122 কিলোমিটার চলে এসেছি অলরেডি। এখনও 186 কিলোমিটারের জার্নি বাকি আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও জানিও কেমন লাগছে। আমাদের নিয়ে নিতে হবে বাদিকে খড়গপুরের দিকে। আমরা রয়েছি হচ্ছে NH49। ডান দিকে চলে যাচ্ছে মেদিনীপুর, ডান দিক বাদিকে হচ্ছে খড়গপুর। আমরা ডান দিকেও যাবো না, বাদিকেও যাবো না, আমরা যাবো সোজা। বাদিকে চলে যাচ্ছে খড়গপুর টাউন। ওই রাস্তায় যেহেতু প্রথম একটু অচেনাই আছে, কারণ NH12 যেমন মুখস্থ হয়ে গেছে পুরো, রাস্তাটা কিছু কিছু জায়গায় খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি শালিকাতে। এখান থেকে গুগল বলছে আরো 203 কিলোমিটার। অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি, আমি প্রথমে ভাবলাম মেঘ ডাকছে, কিন্তু দেখলাম না, ফাইটার প্লেন যাচ্ছে। ঝাড়গ্রাম এখান থেকে আর 28 কিলোমিটার। লাস্ট দাঁড়িয়েছিলাম ডেবরা টোল প্লাজা, তারপরে আর দাঁড়াইনি। অলমোস্ট বাড়ি থেকে 147 কিলোমিটার, অলমোস্ট 150 কিলোমিটার চলে এসেছি, কারণ বাড়ি থেকে আমি মাইকেলনগরে তেল ভরেছিলাম, তো ওখান থেকেই ট্রিপটাকে রিসেট করেছি। বাট থেকে আমার বাড়ি থেকে মাইকেলনগর অলমোস্ট 5 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম খেমাশুলি। এখানে একটু কোথাও দাঁড়াবো, চা খেলে হতো। চায়ের দোকান কখনো দেখতে পাচ্ছি না, দেখি চা পাওয়া যায় নাকি, একটু চা খাই। তো এই মুহূর্তে চলে এলাম আমরা আমাদের আজকের দিনে 3rd টোল প্লাজা। এই মুহূর্তে আমরা রয়েছি দুবলাগুড়ি পার করে এলাম।
রাঁচি এখান থেকে 208 কিলোমিটার। ওয়েদারটা ভালোই আছে এখনো পর্যন্ত, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে কিন্তু মেঘলা করে যাচ্ছে। এরকম ওয়েদারটা থাকুক, ঠিক আছে, বৃষ্টি না হলেই হবে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ঝাড়খণ্ডের ভেতরে। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে অলরেডি অনেকক্ষণ আগেই প্রবেশ করে গেছি। এই মুহূর্তে আমরা রাইড করছি ঝাড়খণ্ডের ভেতর দিয়ে। পুরুলিয়া ঢোকার আগে কিন্তু আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি ঝাড়খণ্ডের ভেতরে। তো আমার বাদিকে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জটা খুব সুন্দর। আমরা যেরকম দার্জিলিং বা সিকিমে যেরকম পাহাড় দেখি সেরকম পাহাড় অবশ্যই নয়, কিন্তু পাহাড় মানেই একটা আলাদা আকর্ষণ, সেটা যেখানকার পাহাড়ই হোক না কেন। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের দিনের চতুর্থ টোল প্লাজা। এই বাইকের এটা একটা সুবিধা, এই বাদিক থেকে খুব সুন্দর পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি ঘাটশিলা। তোমরা সবাই জানো যে ঘাটশিলা কিন্তু একটা খুব পপুলার ট্যুরিস্ট স্পট। তো যদিও আমাদের এবারের ডেস্টিনেশন নয় ঘাটশিলা, বাট নিশ্চয়ই কোনো একবার আসবো এবং এক্সপ্লোর করবো ঘাটশিলা। খুব সুন্দর জায়গা, সামনে একটা দারুণ ভিউ, কাশফুল ফুটে আছে, ডান দিকে পাহাড়, তার মাঝখানে সুন্দর এরকম টারম্যাক রাস্তা, দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ অসাধারণ। মানে আমি আর কি বলবো, তোমরা শুধু দেখো। আমার মনে হয় না এই রাস্তাটা খুব একটা, আমি ইউটিউবে দেখেছি, কারণ ঝাড়খণ্ড হয়ে কেউ খুব একটা আসে না পুরুলিয়া, রাস্তার একটু ডিস্টেন্সটা বেশি পড়ে। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি বাঘমুন্ডি পুরুলিয়া রোডে। দারুণ সুন্দর ওয়েদার, বর্ষা ভেজা রাস্তা, চারিদিকে ঘন সবুজ, খুব অসাধারণ লাগছে দেখতে। আমাদের ডেস্টিনেশন আর মাত্র 18 কিলোমিটার দূরে। তো বাইক নিয়ে প্রথমবার পুরুলিয়া, অসাধারণ একটা ব্যাপার আজকে লাগছে, কিন্তু সত্যি খুব ভালো রাইড হলো সকাল থেকে। ঠাকুরের ইচ্ছায় এখনও পর্যন্ত সেরকমভাবে বৃষ্টির মধ্যে পড়িনি, বৃষ্টি যেন না হয় ঠাকুর এটাই প্রার্থনা করি। সকাল থেকে যেরকম আজকে এখনও পর্যন্ত দিনটা ভালো গেল, সারা কালকে দুটো দিন যেন আরও ভালো এভাবেই কেটে যায়। দারুণ লাগছে দেখতে, অসাধারণ একটা ভিউ, কি ভালো লাগছে না ভাই দেখতে? দারুণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি অলরেডি। অযোধ্যা হিলটপ এখান থেকে আরও 30 কিলোমিটার দূরে। তো আমরা হিলটপে যাব না, আমরা থাকবো হচ্ছে শঙ্কুপিতে। এর আগে তোমরা ঝাড়খণ্ড ঘাটশিলার পাহাড় তোমরা দেখেছো, এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়। দেখো এখান থেকে কিন্তু অযোধ্যা পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দারুণ। বাদিকটা পুরো ধান ক্ষেত, আর ডান দিকে অযোধ্যা পাহাড়, তার পাদদেশে কিন্তু ধান ক্ষেত, মানে একদম পাহাড়ের কোলেই ধান ক্ষেত। এত সুন্দর দেখতে লাগছে, পাহাড় সবুজ, ধান ক্ষেত সবুজ, চারিদিকে শুধু সবুজের সমারোহ। চোখে যে এত আরাম লাগে এই সবুজ দেখলে পরে, মানে কি বলতে বলতেই বাদিকে কুশলপল্লীর বোর্ড দেখা যাচ্ছে। কুশলপল্লী এখানকার 5 স্টার প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি। তো এই জায়গাটা দেখে কিন্তু একদম সেই আমাদের ফিল চলে আসছে, কিন্তু একদম আমরা যখন সেবক রোড দিয়ে পাহাড়ে উঠি গ্যাংটকের দিকে বা সিকিমের দিকে যাই, তখন যেরকম ঠিক রাস্তার দুধারে বেঙ্গল সাফারি, ঠিক সেরকম কিন্তু দেখতে ভালো লাগছে। পুরো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফিল কিন্তু এখানে আসছে। ডান দিকে পাহাড়টা দেখা যাচ্ছে, অলমোস্ট পৌঁছে গেছি, আর 7 কিলোমিটার মতো আছে।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শঙ্কুপি। আগের বার যখন এসেছিলাম এখানে রাস্তাটা পুরো ছিল কাঁচা, এটা যদি কাঁচা রাস্তা হতো তাহলে আর মোটামুটি হয়ে গেল। আর বৃষ্টিটা মনে হচ্ছে কিছুক্ষণ আগেই হয়েছে। পাতাল ঘরটা এইদিকে তো আমরা ঠিক এরকম একটা অ্যাডভেঞ্চার করেছিলাম আগের বার যবার আমি, সেটা হচ্ছে জয়পুর ফরেস্টে। আর এবার হচ্ছে মনসুন রাইড। গাড়ি কোথায় রাখবো? এদিকে কাদা নেই তো? নাম আমি ঘুরিনি গাড়িটা। নাকি এখানে রেখে দেবো? থাক, অসুবিধা কি আছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাতালঘর। তো চলো পরে দেখা হচ্ছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার। সো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে আমরা পাতালঘরে। তো এসে জাস্ট একটু আগেই পৌঁছে জাস্ট ফ্রেশ হয়ে এবার চলে এসেছি খেতে। খুব জোরে খিদে পেয়ে গেছে। তো লাঞ্চ অলরেডি সার্ভ করে দিয়েছে, তোমাদেরকে দেখাই লাঞ্চে কী কী আছে এখানে। তো লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, সঙ্গে রয়েছে ডাল, স্যালাড, মাছ এবং এটা কিসের তরকারি। তো আজকে আর এসে দেরি করিনি, খুব জোরে খিদে পেয়ে গেছে। বাবাই এখানে ফোন দেখছে। চলো তাহলে শুরু করা যাক নাকি? তাহলে আমরা লাঞ্চটা শুরু করি। লাঞ্চের পরে তোমাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর জায়গা, একদম পাহাড়ের ঠিক পাশেই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি পাতালঘর শঙ্কুপি। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম পাতালঘরের ঠিক গেটের সামনে। তো জাস্ট লাঞ্চ করলাম আমরা। লাঞ্চ করে আমরা একটুখানি জাস্ট বেরিয়েছি একটু হেঁটে এক্সপ্লোর করার জন্য, যাতে খাবারটাও হজম হয়ে যায়। আমার সঙ্গে আছে বাবাই। লাঞ্চটা কেমন ছিল? হ্যাঁ, সত্যি লাঞ্চটা খুব ভালো, মানে একদম সিম্পল এবং ঘরোয়া যেরকম হয় সেরকম ধরনের খাবার ছিল, এবং রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল, এবং সত্যি খুব খিদে পেয়েছিল। এত বেলা হয়ে গেছে আজকে, খেয়ে খুব ভালোই লাগলো। তো যাই হোক, জায়গাটা আমি এর আগে এসেছি, বাবাইয়ের প্রথমবার পুরুলিয়াতে। এর আগে এসছো পুরুলিয়ায় কোনো দিন? তো বাবাইয়ের এটা প্রথমবার, আমি এর আগে দুবার এসেছি পুরুলিয়াতে। সো এটা আমার থার্ড টাইম। আমি এই জায়গাটা আমার খুব চেনা না হলেও কিছুটা চেনা, কারণ অলরেডি এখানে ট্রেকিং করেছি। এখানে এর আগে আমি থেকেছি, বাঞ্জারা ক্যাম্প বলে পাশেই একটা আছে। তো এই মুহূর্তে আজকে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে শঙ্কুপির মধ্যে পাতালঘর। তো এই পাতালঘরে আমরা এসেছি আজকে থাকার জন্য। তো এখানে পাতালঘর খুব সুন্দর, আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্রপার্টিটা ঘুরিয়ে। তো এই হচ্ছে, যারা আসতে চাইছো আগামী দিনে, এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, এবং তুমি ওয়েবসাইট থেকেও কিন্তু বুকিং করতে পারো। যেমন প্রথমেই বললাম যে খুব হাইফাই অ্যামিনিটিস কিন্তু চাইলে এখানে পাওয়া যাবে না। তো বেসিক অ্যামিনিটিস যেগুলো দরকার সেগুলো আপনারা সব পাবেন এখানে। বাট জায়গাটা সত্যিই ভালো। আজকে যদিও এখানে সিটিং আমরা জাস্ট একটু খেয়ে গেলাম। এটা হচ্ছে ওনাদের পাতালঘরের ডাইনিং এরিয়া। পাশে এখানে কিচেন আছে। এখানে খুব ব্যবহার খুব ভালো। আমার সাথে দুজনের পরিচয় হলো, হিরালালদা, উনি এখানে সমস্ত কিছু দেখাশোনা করেন। চলো তোমাদের ভেতরটা দেখাই। আমার গাড়ি এখানে আমি রেখে দিয়েছি পার্ক করে, প্রচুর জায়গা, যেখানে ইচ্ছা রাখা যেতে পারে। তো এই হচ্ছে পাতালঘরের আমরা যে দিকটায় আছি। এখানে যে স্টেগুলো আছে, স্টেগুলো বেসিক্যালি এইদিকে আছে। এটা কিন্তু পাতালঘরের স্টে এরিয়া, যেখানে কিন্তু সমস্ত কটেজগুলো রয়েছে। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, চাইলে তোমরা টেন্টও থাকতে পারো এখানে। টেন্ট এই মুহূর্তে যেহেতু বর্ষাকাল, সেই জন্য এই মুহূর্তে কিন্তু টেন্ট নেই। বাট কটেজ যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কটেজ কিন্তু এসি কটেজ,
এবং কটেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা। পাতাল ঘর তার নাম দেওয়া এই কারণেই, কারণ ওনারা যে এখানে থিমটা করেছে, অ্যাকচুয়ালি পাতাল ঘর এই কারণে করা, এটাকে এমনভাবে বানিয়েছে যাতে দেখে মনে হয় যেন মাটির তলায় ঘরটা। আমি গুনিনি কতগুলো আছে, একবার গুনে নেব, আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে কটেজের আউটসাইডগুলো, ইনসাইডটা আমি দেখাবো আমার রুম ট্যুরে। কারণ সত্যি জায়গাটা খুব সুন্দর এবং যে কটেজগুলো দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম, সত্যিই খুব ইউনিকলি ডিজাইন করা। যে পাতাল ঘর নাম এই কারণেই দিয়েছে কারণ টোটাল অ্যাম্বিয়েন্সটাই কিন্তু মনে হচ্ছে দেখে যেন মাটির তলায় ঘরগুলো রয়েছে, সেইভাবেই কিন্তু তৈরি করা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে তোমরা কটেজগুলো বাইরে থেকে দেখলে কটেজের ভেতরের ভিউটা কেমন আছে, কী কী অ্যামিনিটিস দেওয়া রয়েছে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এবার রুমের ভেতরে যাই। তো এই হচ্ছে রুম, খুব সুন্দর করে ডেকোরেট করা। এই হচ্ছে বিছানা, যেখানে মোটামুটি 2 জন আরামসে শোয়া যাবে, ছোট বাচ্চা থাকলে 3 জনও শোয়া যাবে। এবং এসি রয়েছে এবং খুব সুন্দর করে ওপরটা সাজানো, খুব সুন্দর করে ঝালর দিয়ে, এবং লাইটিংটাও কিন্তু এই ঝালরের সাথে ম্যাচিং করে যাতে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা যায় সেইভাবে কিন্তু করা রয়েছে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু যেহেতু ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, আসার পরে পুরো সব জিনিসপত্র ছড়ানো রয়েছে সমস্ত, তো সেই কারণে এরকম মনে হচ্ছে। বালিশ দেওয়া রয়েছে এখানে, কম্বল দেওয়া আছে। তো এই হচ্ছে, প্লাস এর সাথে একটা স্ট্যান্ড ফ্যানও রয়েছে এখানে। তো এই জিনিসগুলো রয়েছে, প্লাস এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। সেন্টার টেবিলেরটা আমাদের সত্যিই দরকার হয়। সঙ্গে 2টো চেয়ার এখানে রয়েছে। তো আমাদের সব দেখছো সব কিছুই অকুপাই, কারণ চেয়ারের উপরে ব্যাগ, আরেকটা চেয়ারের উপরে হেলমেট, তো সমস্ত কিছু এখানে রয়েছে। এবং এখানে জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য একটা হুকও দেওয়া রয়েছে। এবং আর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে যে সাজুগুজু করার জন্য এখানে কিন্তু একটা মিরার দেওয়া রয়েছে, এবং মিরারের ঠিক ওপরেই কিন্তু লাইটটা লাগানো রয়েছে। হচ্ছে যে ওয়াশরুমটা কিন্তু সত্যিই অনেকটা বড়, এবং সমস্ত কিন্তু অ্যামিনিটিস কিন্তু রয়েছে। গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমর রয়েছে এখানে, এবং তার সাথে সাথে কিন্তু এখানে শাওয়ার রয়েছে, এবং বাথরুমের ভেতরেও কিন্তু একটা বেসিন এবং একটা মিরর কিন্তু দেওয়া রয়েছে, যেটা কিন্তু দরকার অবশ্যই। তো এই রুমগুলো নিতে পারো, খুব ভালো লাগবে। এবং ট্যারিফ আমি তোমাদেরকে জানাবো আমার ভিডিওতে অবশ্যই, যে এখানে পার ডে পার হেড কীভাবে কি এনারা চার্জ করেন সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে রাতে পাতাল ঘরের অ্যাম্বিয়েন্সটা আমি দেখাবো। তো এই হচ্ছে রাতের পাতাল ঘরের অ্যাম্বিয়েন্স। তো আমার মনে হয় আমি বলার থেকে, আমার গলার আওয়াজ শোনার থেকে তোমরা নেচারের আওয়াজটা একবার শোনো।